হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন, কেবলমাত্র সাজেশন নয়, সাজেশনের সঙ্গে অ্যান্সারও আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে আলোচনা হবে তোমরা একটু দেখে নাও। তোমাদের দেখো মডিউল টু এ দেখো, মডিউল 2 এ যে প্রশ্নগুলো আলোচনা করব, 5 নম্বরের প্রশ্নগুলো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 2 এ অধ্যায় ভিত্তিক আলোচনা হবে। যেমন তোমাদের 5 নম্বর অধ্যায় যেটা আছে, 5 নম্বর অধ্যায় থেকে দেখো কটা প্রশ্ন আছে এখানে, এখানে 4টে প্রশ্ন আছে। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা পাবে আজকের ক্লাসে। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের আছে 5 নম্বরের প্রশ্ন, দেখো 5 নম্বরের প্রশ্ন 3টে আছে, এই 3টে প্রশ্নের অ্যান্সার পাবে তোমরা আজকের ক্লাসে। এবং তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে দেখো এখানে কটা প্রশ্ন আছে, এখানে আছে তোমাদের 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের অ্যান্সার পাবে। আর তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে আছে 5 নম্বরের প্রশ্ন 3টে, এই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। দেখো কি লিখবে, জোট নিরপেক্ষ আন্দোলন 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল স্নায়ুযুদ্ধের সময়, স্নায়ুযুদ্ধ মানে ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার যেটাকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ব্লকগুলোর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান নেওয়া। বর্তমানে প্রাসঙ্গিকতা দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভূ রাজনৈতিক পরিবর্তন। ঠান্ডা যুদ্ধ শেষ হলেও বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে জোট নিরপেক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা। জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলো অর্থনৈতিক ও পরিবেশগত ন্যায় বিচারের দাবিতে একসঙ্গে কাজ করতে পারে। 3 নম্বর দেখো, বহুপাক্ষিকতাকে উৎসাহিত করা। জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠনে সমবেত কণ্ঠস্বর তৈরি করতে গুরুত্বপূর্ণ হতে পারে, অর্থাৎ জোট নিরপেক্ষ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় জোট নিরপেক্ষ দেশগুলো একজোট হতে পারে। এবার উপসংহারে কি লিখবে, যদিও বিশ্ব এখন দ্বিমেরুতা থেকে বহুমেরু রাজনৈতিক কাঠামোর দিকে যাচ্ছে, তবুও জোট নিরপেক্ষর আন্তর্জাতিক কূটনীতিতে ন্যায় ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার তারপরে কি বলা হচ্ছে পরের প্রশ্ন। আর তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, খুব বেশি বড় করে লিখলে কিন্তু সেখানে নাম্বার পাওয়া যাবে না, এইভাবেই লিখতে হবে। দেখো, ভারতের পররাষ্ট্রনীতিতে গুজরাল মতবাদের ভূমিকা। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। গুজরাল মতবাদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দু কুমার গুজরালের নেতৃত্বে প্রস্তাবিত একটি কূটনৈতিক নীতি, যা বিশেষত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করার উপরে জোর দেয়। তারপর মূল বৈশিষ্ট্য কি দেখো, প্রতিবেশী প্রথম নীতি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব। তারপরে দেখো আস্থা গঠন, ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলির জন্য একতরফা সুবিধা প্রদান। তারপর অহিংস পররাষ্ট্রনীতি, ভারতের সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করা। তারপরে পরের পয়েন্ট হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় সহযোগিতা বৃদ্ধি করা। এবার এর প্রভাব দেখো, ভারতের দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়। 1996 সালে ইন্দো বাংলা গঙ্গা জলবন্টন চুক্তি সম্পাদিত হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর কার্যকারিতা বৃদ্ধি পায়। এবার উপসংহারে কি লিখবে দেখো, গুজরাল মতবাদ ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী সুলভ নীতি গঠনের ভিত্তি তৈরি করেছিল, যা পরবর্তীকালে শাসনকালের বিভিন্নভাবে কার্যকর হয়েছে। পরের প্রশ্ন আছে 1991 এর পরবর্তী ভারতের বৈদেশিক নীতির প্রধান পরিবর্তন, এটাও 5 নম্বরের আছে। দেখো, প্রথমে ভূমিকা, 1991 সালের অর্থনীতির উদারীকরণ নীতির মাধ্যমে ভারতের বৈদেশিক নীতিতে একটি বড় পরিবর্তন আসে। ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে ভারত বহুমুখী কূটনীতির পথে এগোয়। এবার প্রধান পরিবর্তন কি, 1 নম্বর অর্থনৈতিক উদারীকরণ, বিশ্বব্যাংক IMF এর শর্ত অনুযায়ী ভারতের বাজার খুলে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ঠান্ডা যুদ্ধকালে নিরপেক্ষ অবস্থায় থাকলেও 1991 এর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠে। 3 নম্বর, লুক ইস্ট পলিসি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করা হয়। তারপর দেখো নব উদারনীতির বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা, WTO, ব্রিক্স, G20-র সক্রিয় অংশ, G20-তে সক্রিয় অংশগ্রহণ, পারমাণবিক নীতির পরিবর্তন। 1998 সালে ভারত পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে প্রতিষ্ঠা করে। তারপরে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে 1991 এর পর ভারতের বৈদেশিক নীতি বহুমাত্রিক রূপ ধারণ করে, যা অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তার ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবার পরের যে প্রশ্ন আছে দেখো, বহুমেরুতা টিকা লেখো। বহুমেরুতা, এখানে দেখো বহুমেরুতা বলতে এমন একটি বৈষয়িক কাঠামো বোঝায় যেখানে একাধিক শক্তিশালী রাষ্ট্র বা গোষ্ঠী আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। এর বৈশিষ্ট্য দেখো, বিভিন্ন শক্তি কেন্দ্রের অস্তিত্ব, যুক্তরাষ্ট্র, চীন, তারপর ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ভারত প্রভৃতি শক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এবার দেখে নাও বাকি পয়েন্টগুলো, তোমরা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, অনেকগুলোই প্রশ্ন আছে। এবার 6 নম্বর অধ্যায় শুরু হচ্ছে। আর আরেকটা বিষয় বলি, তোমাদের তো স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। এবার 6 নম্বর যে অধ্যায় দেখো, 6 নম্বর অধ্যায়ে ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার প্রধান দিকগুলি, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। আর আমি খুব ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে অসুবিধা না হয়। আর যারা তোমরা PDF পারচেস করতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা যোগাযোগ করে নেবে। ভারত ইসরায়েলের সামরিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্নের উত্তর দেখো। আর প্রশ্নগুলো ছোট ছোট করে এইভাবে কিন্তু উত্তর লিখতে হবে, 5 নম্বরে বিশাল বড় করা যাবে না। ভারতের প্রতিরক্ষা কৌশলের আত্মনির্ভরতার ভূমিকা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবার 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য। দেখে নাও অ্যান্সারটা, ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য, প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে পরমাণু নীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে ভারত আমেরিকার পারমাণবিক চুক্তির গুরুত্ব। ভারত আমেরিকার পারমাণবিক চুক্তির গুরুত্ব দেখো, অ্যান্সারটা দেখে নাও, ভারত আমেরিকার পারমাণবিক চুক্তির গুরুত্ব। পরের প্রশ্ন আছে নো ফার্স্ট ইউজ, ঠিক আছে, নীতির তাৎপর্য, এই অ্যান্সারটা তোমরা দেখো, দেখে নাও, অ্যান্সারটা দেখে নাও। তারপরে দেখো এনপিটি যে টিকা, ঠিক আছে, এনপিটি টিকা দেখে নাও, অ্যান্সারটা এনপিটি টিকা আছে। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়, বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের ভূমিকা, প্রথম প্রশ্ন এখানে। তারপরে দেখো, তারপরে আছে ভারতের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা, দেখে নাও অ্যান্সারটা, বিশ্ব ব্যাংকের ভূমিকা দেখে নাও। তারপরে আছে বিশ্বব্যাপী বহুপাক্ষিক বাণিজ্যে ভারতের চ্যালেঞ্জ, দেখে নাও, অ্যান্সার দেখে নাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন উত্তরগুলো।